নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যিনারা আজ আমার নতুন চ্যানেলটা ভিজিট করছেন, তাঁদের উদ্দেশ্যে বলবো আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তো কথা না বাড়িয়ে আজ যে গল্পটা আমরা দেখতে চলেছি, গল্পটার নাম হলো নরক এক্সপ্রেস। লিখেছেন সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়। জলটা চেপে এলো। ঝড়ের ধাক্কায় দোর জানালা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে। তখনও আমরা বারান্দার ঘরে বসে আড্ডা দিচ্ছি। জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত। এই নিয়ে বার সাতেক অনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁঝ মিশিয়ে কৈফিয়ত চাইল। আজ এই রাক্ষসের রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলুন তো জয়ন্তবাবু। 2 দিনের অর্ডারে এসে 8 দিন রয়েছি বৌদি। এরপরে শেষকালে প্রহারেণও ধনঞ্জয় করবেন। সেটা না আপনাদের দিক থেকে শোভন, আর না আমার দিক থেকে বঞ্চনীয় হবে। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুরল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম। সুরমার ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক। কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার টুনের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়েও যদি ও নিরস্ত না হয় তবে আর উপায় কি? বন্ধু বউ আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া, বন্ধু মাত্র। তাও মাঝে কয়েক বৎসর কোনো খোঁজই রাখিনি ওর। হঠাৎ সেদিন একটি চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে, তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চাই, পরশু রওনা হব। আমার এটা জঙ্গলই বটে, ফরেস্ট অফিসার আমি। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত 8 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাত্রে বুনো হাতি চলাচল করে, আর সাপ তো অগুন্তি। জয়ন্ত এসে উৎফুল্ল হয়ে উঠল। বাস করতে হয়তো এই রকম জায়গাতেই, একেবারে আইডিয়াল নিভৃত নিবাস। বেশ আছো তোমরা কপত কপতি, যথা বাঁধিনীর সুখে। থাকো না দিন কত, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্রজীবনে ও চা যে কম চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করত না, মামলেট পছন্দ করত, আর ফুলের ভেতর বেল ফুলের বেশি পক্ষপাতী ছিল না রজনীগন্ধার। দেরাদুন এক্সপ্রেসে ভয়? আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত। নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন, পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আর আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস সে আবার কি?
দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আর আমি। হাই তুলে দুহাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি তাহলে। এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি। এটা অবচেতন অহমিকা, একে দমন করতে হবে। তা দমন করতে হয়, করো। এরপর আমি পেয়ে বসলাম। এখন তো গল্পটা আমাদের বলো। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো। হাত ঘড়িতে সময় দেখল জয়ন্ত। 10:22। দেরাদুন এক্সপ্রেস 11:50। 1.5 ঘন্টা। আধ মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে, তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন, নরক এক্সপ্রেসের গল্পটাই নিয়ে যাই তোমাকে। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিনই বেড়াই, মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরে পড়ল আমার, এবং দেখেই বড় ভালো লেগে গেল। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলির অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। তাদের আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভিতর। ভালো যখন লাগলো, সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটা তখনও দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরুবো। স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর। বুলন্দ শহর কি যেন মনে পড়ে আবার মনে পড়ে না। ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী। রবিবাবুর গল্পে এক বুলন্দ শহরের কথা পড়েছি না, যেখানকার নবাব পুত্রী, কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উকি দিচ্ছে, অথচ ধরা দিচ্ছে না। সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয়। তবে সেটা কি? প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি। মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশে পাশেই চলেছে। বন তখনও অর্ধেক পেরুতে পারিনি। একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে। কিন্তু বর্ষার দিনে এ নদীতে যে অনেক জল থাকে আর স্রোতও হয় প্রবল, তা দেখেই আমি বুঝতে পারলাম। এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল, তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন। কিন্তু বাঁয়ে ওটা কি? আর একটা পুল না, একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা। অর্থাৎ 7-10-12 জায়গায় না আছে কাঠ, আর না আছে লোহা, না আছে থাম, আর না আছে লাইন। বেশ বোঝা যায় ওইটি ওই নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়েই রেল লাইন পার হতো। যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না, তা চট করে মনে পড়ে গেল। এইবার বুলন্দ শহর মনে পড়েছে। এই সেই বুলন্দ শহর। 3 বছর আগে এই স্টেশনে, এই নদীর উপরেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের। বটে, এই সেই বুলন্দ শহর।
ওই সেই পুল? একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডুবে রেলগাড়ির কামরা বন্ধ হয়ে যায়, যা তার নিচে চাপা পড়ে। সমস্ত মানুষ মারা গিয়েছিল, ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে, ঠিক সেভাবে। মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে। পূব আকাশে ওই জ্যোৎস্না চিকচিক করে উঠছে। মস্ত বড় চাঁদ দেখা যাচ্ছে। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি এইরকমই হবে। বেড়ানো অভ্যেস আছে, বাঘ ভাল্লুকের বড় একটা কেয়ার করি না। তবু এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে থাকতে যেন গাটা কেমন ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি স্থান করে আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম। ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই চলে। এক ভুজাওয়ালা দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানোর দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি, এই টিকিটেই বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া যাবে কি না সেটা তো জেনে নিতে হবে। তাই স্টেশন মাস্টারকে টিকিটটা দেখাতে গেলাম। তিনি হেসে বললেন, চলবে চলবে, এই টিকিটেই চলবে। লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই, তারও কিছু কাজ আছে বলে মনে হয় না। অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করে দিলাম আমি। বেশ জায়গাটি আপনাদের। তা যা বলেছেন, মাস্টারমশাই উত্তর করলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। আর কি? আমি জিজ্ঞেস করলাম। কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে। না না, ও কিছু নয়। বছর 3 আগে এইখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন। বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম। লোকের মাথায় পোকা আছে জানেন তো। স্টেশন মাস্টার বললেন, ভূত থাক না থাক, ভূতের গল্প করতে ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে? থাকবে বই কি, শত শত লোক পাইকারি হারে একসাথে যেভাবে মারা যায়, সেখানে তো ভূত থাকবেই। বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজিরা দিলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুজে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম। শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই। কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব। রাত একটা গাড়ির আমার ধরতেই হবে, এমন মাথায় দিব্যি কেউ আমায় দেয়নি। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম সহজে আসে না। এটা ওটা নানা চিন্তা। কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল, সে অড়হর ডালকা চমৎকার রাঁধত। আজকের এই ভুজাওয়ালার তার কাছে কিছুই না। মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া খটখট করত।
ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেষের ঠাকুর ছিল কিনা কে বলতে পারবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন, কখনই বা ঢুকলো? একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল। এরই মধ্যে ঘর যেন গিস গিস করছে লোকে, চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা কইছে পরস্পরে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টার সেই ট্রেনে? ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার আর আমার উৎসাহই হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এই ঘুমই কাল হবে আমার। কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙলো একটা অল্প কোলাহলে। ঘর ভরা লোক দুদ্দার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। উফ, খুব সময় মতো ঘুমটা ভেঙেছে। তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে বগলে তুললাম। ব্যাগটা হাতে নিয়ে সুমুখেই যে কামরা চোখে পড়লো উঠে পড়লাম তাতেই। আলোয় আলো সারা গাড়ি, জানালায় জানালায় অগুন্তি মানুষের মাথা, হাঁক ডাক। কেউ বা চাওয়ালাকে ডাকছে, কেউ বা চাইছে গরম দুধ, কেউ বা দেশলাই, কেউ বা বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে। হঠাৎ বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল, কেন কে জানে। হয়তো কেন, নিশ্চয়ই তাই। প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল, তাই আগে লক্ষ্য করিনি স্টেশনে আলোর অভাব। এ কি রকম? দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, অথচ স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেলে এই ট্রেন ছাড়বেই বা কি করে? স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না, স্টেশনের ঘরটাও তো বন্ধ। কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই, কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশানা দেখলো না। তখনই দেখলাম গাড়িটা ছাড়লো। ঘটাং ঘট ঘটাং ঘট শব্দ তুলে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাত ঘড়ির দিকে দৈবাত চোখটা পড়েছিল। চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। এ তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারের ওপরে, লোকটা কিনা আমায় অম্লান বদনে বলল যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। গাড়ি নেই যদি এটা তবে কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ও মশাই, বিদেশি লোক না জেনে উঠে পড়েছি, গাড়িটা যাবে কোথায়? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে, কিন্তু জবাব কিছু দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি, তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন। না, জবাব কেউই দিল না। রেগে গেলাম রীতিমতো। স্টেশন মাস্টারের ওপর, এই সহযাত্রীদের ওপর, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর আমি রেগে গেলাম। এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে। গোল্লায় যাও সব। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। চাঁদটা গেল কোথায়? সেই সন্ধেবেলা দেখেছিলাম অত বড় সোনার থালার মতো
ত্রয়োদশী চাঁদ সারা পৃথিবীর আলোয় উজ্জ্বল করে তুলেছে। সে চাঁদ আমার গেল কোথায়? রাত মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এতক্ষণে অস্ত যেতে পারে না। তবে কি মেঘে ঢেকে ফেলেছে? ও তাই বলো, জমাট মেঘ সারা আকাশে, কালো নিকোষ কালো। ওই যা, বিদ্যুৎ চমকালো যে। শুধু বিদ্যুৎ, কড়কড় করে বাজ ডেকে উঠল। আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ডাকিয়ে ডাকতে শুরু করলো মেঘটা। কড় কড় কড়াত। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতরে প্রবল দুর্যোগ শুরু হয়ে গেল। জানালা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণে। ডাক ছেড়ে কাঁদছে, এ ওর গলা জড়িয়ে ধরছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয়ে আর নৈরাশ্যে। 2-1 জনকে জিজ্ঞেস করলাম, ক্যা হুয়া, রোতা ক্যা হে? তুফান বরকা কভি দেখা নেহি ক্যা? কে কার কথা শোনে? আমার দিকে কানই দিল না কেউ। সমানে কাঁদতে থাকলো বাপ দাদার নাম করে। বিরক্ত হয়ে জানালা খুললাম। ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে, এদের এ পাগলামি অসহ্য লাগছে। জানালা খুলে ফেললাম। সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা, আর ডাইনে ওই কংক্রিটের পুল, বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটে চলল কাঠের পুলের পানে। আমি চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের ওপরেও আমি চিৎকার করতে লাগলাম। আমি শুনতে পেলাম আমার নিজের সেই বিভৎস চিৎকার। ঘড়াস ঘস, ঝপাস ঝপ। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানালা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভিতরে লাফ দিচ্ছি না দেখেই লাফ দিলাম। তারপর কি হলো জানিনি। জ্ঞান হলো যখন, তখন আমি নবীননগরের হাসপাতালে আস্তে পিষ্টে ব্যান্ডেজে বাঁধা রয়েছি। সকালের কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখে শুনতে পেলাম, ওই ট্রেনটা আসলে ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনো রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছুটে যায়, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আমি। আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসেও আমাকে নরকে নিয়ে যেতে পারে। গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এবার বেরুতে হয়, নইলে গাড়ি পাবো না। সত্যি এই ঝড় জলে যাবে? আর কথা ফুটলো না আমার। সে রাত্রের জলঝড় এর চেয়ে বেশি ছিল ভাই। শুধু কি জলঝড়, চারিধারে ঘিরে ছিল নরকের অধিবাসীরা। সেখানে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরতে পেরেছি, তখন কিছু ভয় করো না, আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত।
তার বর্ষাতে মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যিনারা নতুন শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ, যিনারা পুরনো শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, এটাই আমার একান্ত অনুরোধ রইল সবার কাছে। যতক্ষণ আর নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।